আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এপিসির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায়ের উপরে ক্লাস করব, গুণগত রসায়ন। আজকের ক্লাসের মাধ্যমে আমরা ভি আর এন এর সূত্র এবং কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। তো চলো, মনে করো আমরা আগের দিন দেখেছি যে কোনো ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমাদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে। কোনো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনো ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। এখন এই যে কক্ষপথে ইলেকট্রনটি ঘূর্ণায়মান, ইলেকট্রনের বেগ থাকতে পারে, নিউক্লিয়াস থেকে কক্ষপথের একটা ব্যাসার্ধ থাকতে পারে, এবং এই যে ঘূর্ণায়মান, সে ঘূর্ণায়নের জন্য একটা শক্তি থাকে, সে শক্তির মানও থাকতে পারে। এখন এই যে বেগ নির্ণয় করা বা ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয় করা, তার জন্য বিভিন্ন রকম সূত্র আছে। বিজ্ঞানীরা সূত্র দিয়েছেন। আর এন মানে কি? এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাসার্ধ, আরতে হয় ব্যাসার্ধ, আর এন হচ্ছে এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাসার্ধ। নির্ণয় করার জন্য আমরা 5.3 ইন্টু 10⁻10⁻11 ইন্টু n² z করব। এন কি? এন হচ্ছে কক্ষপথ সংখ্যা। মনে করো তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকতেই পারে, তার ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। তো সেখানে আমরা এন এর মান 3 ব্যবহার করব, কারণ এন দ্বারা বোঝায় কক্ষপথের সংখ্যা, এবং বাই জেড। জেড কি জিনিস? জেড হচ্ছে যে মৌল বা যে, মনে করো সাপোজ সোডিয়ামের জেডতে আমরা আগের দিন বলেছি বোঝায় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 11। তো যখন আমরা সোডিয়ামের ব্যাসার্ধ নির্ণয় করব, বিভিন্ন মৌল বিভিন্ন আকৃতির হতে পারে, কেউ ছোট কেউ বড়, তখন আমরা সোডিয়ামের ব্যাসার্ধ নির্ণয় করব, তখন আমরা এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ব্যবহার করব, এবং যততম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করতে চাবো, ঠিক সেই কক্ষপথের সংখ্যাটা আমরা ব্যবহার করব। তো সেম একইভাবে যখন আমরা বেগ নির্ণয় করব, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে এনতম কক্ষপথের বেগ। যখন আমরা নির্ণয় করব, তখন আমাদেরকে Vn = 2.18 ইন্টু 10⁶ ইন্টু z/n সূত্র ব্যবহার করব। এবং যখন আমরা শক্তি বের করব, যে এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তির মান যখন আমরা বের করব, তখন -2.18 ইন্টু 10⁻10⁻18 ইন্টু z²/n²। শক্তির একক জুল, বেগের একক মিটার/সেকেন্ড, এবং ব্যাসার্ধের একক হচ্ছে অ্যাংস্ট্রম। এখন মনে করো আমাদের প্রশ্ন দেওয়া আছে যে হাইড্রোজেনের চতুর্থ কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাসার্ধ, বেগ এবং শক্তি নির্ণয় করো। কি বললাম? হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা Z = 1। তো এখানে আমরা লিখতে পারি Z = 1 হলে চতুর্থ কক্ষপথের ইলেকট্রন এর ব্যাসার্ধ, বেগ ও শক্তি বের করো। অবশ্যই এমন প্রশ্ন দিতে পারে যে চতুর্থ কক্ষপথে ঘূর্ণায়মান একটি ইলেকট্রন আছে, তার ব্যাসার্ধ নির্ণয় করো, বেগ নির্ণয় করো এবং শক্তি নির্ণয় করো। তো আমরা এই সেম ফর্মুলা ব্যবহার করব। তো আমরা লিখতে পারি যে ব্যাসার্ধ সমান আর এন কত? 4। এন এর মান 4, কারণ বলা হয়েছে যে চতুর্থ কক্ষপথে = 5.3 ইন্টু 10⁻11 ইন্টু n²। এন কত ভাইয়া? এন এর মান হচ্ছে 4²/1 অ্যাংস্ট্রম, যা হবে ওটাই অ্যান্সার। আবার মনে করো তোমাকে প্রশ্ন করলো যে বেগ V(4) = 2.18 ইন্টু 10⁶ ইন্টু z/n। জেটের মান 1/4, এটা হচ্ছে মিটার/সেকেন্ড। আর লাস্টেরটা হচ্ছে শক্তি e⁴ is equal to -2.18 ইন্টু 10⁻18 ইন্টু z², 1²/4², এটা হচ্ছে জুল।
তো এই যে প্রসেসটা দেখালাম, এর মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, তার বেগের মান নির্ণয় করতে পারি, আবার শক্তির মান নির্ণয় করতে পারি। যদি আমরা তার পারমাণবিক সংখ্যা বা যে মৌল, সেই মৌলটা সম্পর্কে যদি আমরা জেনে থাকি, তাহলে আমরা তার পারমাণবিক সংখ্যা জানবো বা প্রোটন সংখ্যা জানবো। তো এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ব্যবহার করে এবং কক্ষপথ, যে কক্ষপথ বের করবো অবশ্যই প্রশ্নটা দেওয়া থাকবে যে চতুর্থ কক্ষপথে বের করো বা তৃতীয় কক্ষপথে বের করো বা দ্বিতীয় কক্ষপথে বের করো। তো এইগুলোকে কাজে লাগিয়ে আমরা ব্যাসার্ধ, বেগ এবং শক্তি নির্ণয় করতে পারবো। তো এখন আমরা দেখব কোয়ান্টাম সংখ্যা নিয়ে। কোয়ান্টাম সংখ্যা মূলত 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। এক আসে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম ভাইরা? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1 2 3 4 ডট ডট হতে পারে। ঠিক যে কয়টি শক্তি স্তর n এর মান তত, n = 1 2 3 হতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় অরবিট নামেও পরিচিত। প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট নামেও পরিচিত। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। n এর মান 1 2 3 4 ডট ডট হতে পারে, সকল ধনাত্মক সংখ্যা। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ভাইরা ঋণাত্মক হয় না, এটা সবাই মাথায় রাখবা। এবার আসো দ্বিতীয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে L দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের L দ্বারা প্রকাশ করা হয়। L দ্বারা প্রকাশ করা হয়। L এর মান 0 থেকে n-1 পর্যন্ত। কি বললাম? L এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে উপশক্তি স্তরও বলা হয়। তোমরা অবশ্যই 9 10-এ প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এবং সহকারী কোয়ান্টাম সম্পর্কে জেনেছো। এখন আসো এই যে L এর মান কত? 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। যেমন মনে করো S P D F। S এর জন্য L এর মান হবে 0, P এর জন্য 1, D এর জন্য 2 এবং F এর জন্য 3। কারণ 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। S এর মান যখন 1, তখন 1 - 1 = 0, P = 2, এজন্য 2 - 1 = করলে আবার 1 হয়। ঠিক একইভাবে F এর মান হচ্ছে তোমার 4 এবং 4 - 1 করলে হয় 3। তাই বলা হয়েছে যে L এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। L দ্বারা বোঝায় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং 3 নম্বরে আছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের m দ্বারা প্রকাশ করা হয়। m এর মান কত? m এর মান হচ্ছে -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত। L এর মান হচ্ছে -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত। ক্লিয়ার? এইবার দেখো, মনে করো L এর মান হচ্ছে 2 বা সর্বশেষ কক্ষপথে যে উপশক্তি স্তর, সেটা মনে করো P অরবিটাল। এখন P অরবিটালের জন্য L এর মান কত ছিল? P অরবিটালের জন্য L এর মান হচ্ছে 1, তাই তো নাকি? S এর জন্য L এর মান 0, P এর জন্য L এর মান 1। এখন যেহেতু P এর মান 1, বলেছে -1 0 এবং 1, অর্থাৎ m = -1 0 এবং 1। বুঝেছো? আশা করি বুঝতে পেরেছো। সাপোজ মনে করো যদি এখানে P না হয়ে F থাকে, F এর জন্য L এর মান হচ্ছে 3। তো এখানে যখন আমাদের L এর মান যখন 3 হবে, তাহলে m এর মান কত হবে? অর্থাৎ m = হবে -3 -2 -1 0 1 2 3। ক্লিয়ার? এবার আসো তোমাদের লাস্ট হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম
সংখ্যা, লাস্ট কি ঘূর্ণ